রাতের নীরবতা আর অজানা রহস্যের এই আসরে আপনাদের স্বাগতম। আপনারা শুনছেন অন্ধকারা, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে থাকে ভয়, রহস্য আর শিহরণ। দেশের ভেতর কিংবা দূরপ্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেনি, তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের প্রথম ঘটনায়। ঘটনার সময়কাল 19শে ফেব্রুয়ারি 2004, শীতের শেষের দিকে। তবে ওই সময় মোটামুটি ভালোই শীত ছিল তখন। এলাকার 10ম শ্রেণী থেকে এসএসসি পরীক্ষা দেবে এমন বয়সী 14 জন পিকনিকে যাওয়ার আয়োজন করেছেন। পিকনিকের স্থান শেরপুর জেলার কর্ণঝোড়া। সীমান্তবর্তী পাহাড়ি জঙ্গলে ঘেরা মনোরম স্থান। ওনারা সবাই আগের বছর স্কুল থেকে সেখানে গিয়েছিলেন, কিন্তু শিক্ষকরা তো আসলেই এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেয় নাই, যার কারণে ওনারা চিন্তা করেছিলেন যে পরবর্তীতে নিজেরা ওখানে আবার আসবেন। এই কারণেই মূলত এরকম একটা পরিকল্পনা হাতে নেওয়া। একা একা যাওয়ার প্ল্যান করেছেন। একা একা বলতে মানে গ্রুপ ধরে আর কি। পাহাড়, জঙ্গল, সীমান্তের কাঁটাতারের বেড়া সব কিছু দেখবেন। তো এই যে 14 জন, এই 14 জনের মধ্যেই রাসেল ভাই একজন। আর রাসেল ভাইয়ের সাথে তারই বড় ভাইয়ের ছেলে তানভীর, মনির এবং আরেকজনের নামও রাসেল। এই রাসেলের বাড়ি ছিল আবার উত্তরপাড়া নামক এক জায়গা। সেই উত্তরপাড়া রাসেল মানে 2 জন রাসেল রয়েছে আর কি। 14 জনের মধ্যে ঘটনাটা মূলত এই কয়েকজনকে ঘিরেই। বাকিরা আসলে এর সাথে ওইভাবে ইনভলভ না, যার কারণে তাদের নামটাও আর উনি বলেন নাই। পিকনিকের দিন ভোরবেলা মাইক্রোবাস চলে আসে ওনাদের এলাকার হাই স্কুলের সামনে। সব কিছু নিয়ে সকালবেলা ওনারা রওনা দিয়েছেন। ওনাদের সাথে 2 জনের কাছেও ওই সময় মোবাইল ফোন ছিল। 2004 সালে মোবাইল ফোন কিন্তু সবার হাতে এইভাবে পৌঁছায় নাই। মোবাইল ফোন ছিল, অল্প কিছু লোকজনের হাতে মোবাইল ফোন ছিল। এই সময় বাটন ফোনগুলো পাওয়া যেত। তো 2 জনের কাছে মোবাইল ফোন আর 2টা ক্যামেরা নিয়েছেন। ওই সময় কিন্তু এরকম ডিজিটাল ক্যামেরা এভাবে কিন্তু আসে নাই। ফিল্ম থাকতো ভেতরে, ওই ফিল্ম ক্যামেরা আর কি। তো 2টা ক্যামেরা ওনারা নিয়েছেন। সকাল 11টার দিকে ওনারা কর্ণঝোড়া স্পটে পৌঁছেছেন। সময় তো আসলে এই পিকনিকের সিজন শীতের দিকে। অনেক পর্যটকই আসে ওইখানে বেড়ানোর জন্য। শেরপুর শহর থেকে ওনারা খাবারের জন্য বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে এসেছিলেন। স্পটে পৌঁছে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করে ওনারা সবাই তো বেরিয়ে পড়েছেন। আনুমানিক বেলা 1:30টার দিকে বা 2টার দিকে ওনারা আবার স্পটে ফিরে এসেছে। কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছেন। রেস্ট নেওয়ার পর ওনারা 2টো গ্রুপ করেছেন। 7 জন করে 14 জন আসছেন, তো 7 জন করে 2টা গ্রুপ করেছেন। এই 2টো গ্রুপে ওনারা বের হবেন। প্রত্যেকটা গ্রুপে এই যে মোবাইল ফোন নিয়ে এসেছিলেন 2 জন, ওর মধ্যে থেকে একজনকে দিয়েছেন 2 গ্রুপের একজন ব্যক্তি যার কাছে মোবাইল ফোন রয়েছে, যাতে করে এই 2 জন পরস্পরের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের গ্রুপের সব কিছু জানতে পারেন, ওনার তথ্য আদান প্রদান করতে পারেন। আর এই 2 রাসেল মনির, তানভীর একই গ্রুপে ছিলেন। তো ওনাদের গ্রুপে তানভীরের কাছে মোবাইল ছিল। ওনারা জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সীমান্তের কাঁটাতারের বেড়া দেখবেন। পিকনিক স্পটে অনেক মাইক ছিল। মাইকের বিভিন্ন ঘোষণা, দিক নির্দেশনা দেওয়া হতো। ওনারা এত দূর চলে গিয়েছেন যে মাইকের শব্দে ওনাদের কাছে আর পৌঁছাচ্ছেন না। জঙ্গল ও পাহাড় হাঁটতে হাঁটতে ওনারা ক্লান্ত ও দুর্বল হয়ে গেছেন। এদিকে সন্ধ্যা হবে এমন সময় চলে এসেছে। তখন ওনারা বুঝতে পারলেন যে ওনারা জঙ্গলের পথ হারিয়ে ফেলেছেন। ওনারা দিক ভুল করে সীমান্তের দিকে না গিয়ে অন্যদিকে এসেছেন।
একদম গভীর জঙ্গলের ভেতরে। আশেপাশে অন্তত আনুমানিক 5-10 কিলোমিটারের মধ্যে কোনো বসতি নেই। মোবাইলের কোনো নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না, কারণ নেটওয়ার্কের যে টাওয়ারটা ওটা ওই পিকনিক স্পটের কাছেই। ওনারা এতটাই দূরে চলে এসেছেন যে ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডা বাড়তে শুরু করেছে। সবাই তো শীতের পোশাক পরে এসেছেন, এমনকি পায়ে মোজাও পরেছিল সবার। হঠাৎ এই যে রাসেল, উনি পাহাড়ের নিচে দূরে কয়েকজনকে দেখতে পান। ওনাদেরকে দেখে মনের মধ্যে একটু আশা জাগে যে এখান থেকে বের হওয়ার পথ নিশ্চয়ই পাওয়া যাবে। তো ওনারা সবাই একসাথে, এই 7 জন একসাথে সাহায্যের জন্য ওই ব্যক্তিদেরকে ডাকলেন। এরা যেহেতু স্থানীয় মানুষ, তাই পথ দেখিয়ে দিতে পারবে, এটাই ছিল তাদের প্রত্যাশা। এই ডাক শুনে ওই লোকগুলো ওনাদের দিকে এগিয়ে আসে। স্থানীয় ওই লোকগুলোর বয়স 20 থেকে 25-এর মধ্যে হবে। এই লোকগুলো এসে কোনো কথা না বলে ওনাদের উপর হামলা করে। এদের দুজনের হাতে ছিল লম্বা ধারালো ছুরির মতো অস্ত্র। এরা একে অপরের সাথে বাংলা ও হিন্দি মিশ্রিত ভাষায় কথা বলছিল। এই যে রাসেল নামে তো 2 জন, উত্তরপাড়ার যে রাসেল রয়েছে, এই রাসেলের শরীরে ছুরির আঘাত লাগে, মারাত্মক জখম হয়। লোকগুলো হিংস্রতা দেখে সকলে বুঝে যায় যে এরা মূলত চরমপন্থী টাইপের কেউ। এদেরকে দেখে ফেলার কারণে এরা আসলে সাহায্য না করে আক্রমণ করার জন্য এসেছে, মেরে ফেলার উদ্দেশ্যে এসেছে। এদিকে তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে এসেছে। এই লোকগুলো মারার চেষ্টা করেছে এদেরকে, আর এরা অসহায়ের মতো শুধু খালি হাতে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন। রাসেল মাটিতে পড়ে কাতরাচ্ছেন, প্রচুর ব্লিডিং হচ্ছিল ওর। বেশ কিছুটা সময় পার হয়ে রাসেলের নিজে থেকে মাটিতে তো পড়ে থাকা ছিল, ওখান থেকে উঠে সবাই উদ্দেশ্য করে বলে যে এই যে তাড়াতাড়ি চল এখান থেকে, আমরা পালাই, ওরা আমাদেরকে মেরে ফেলবে। এই বলে রাসেল মাটি থেকে উঠে সবাইকে নিয়ে দৌড়াতে বললেন। এদিকে সবাই রাসেলের পেছনে পেছনে দৌড় দিল। ওনাদের সবার মাথায় শুধু একটাই সেন্স কাজ করতেছে যে এখান থেকে যে কোনো মূল্যেই পালাতে হবে। ওরা তো দৌড়াচ্ছে না একজনের নাম ধরে ডাক্তারটা কি করতেছে, যাতে করে কেউ কারোর কাছ থেকে আলাদা না হয়ে যায়, দল ছুটে না যায়। তো সবাই যে কোন দিকে দৌড়ে যাচ্ছেন তার কোনো হুঁশ নাই। এই লোকগুলো ওনাদের পিছনে পিছনে দৌড়াচ্ছে। ওনারা যে কতক্ষণ এইভাবে দৌড়িয়েছেন তার ঠিক মনে নাই। একসময় স্থানীয় ওই লোকগুলো থেকে ওনারা আড়াল হয়ে যান, তবুও ওনারা দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেনই। ওনারা এত ভয় পেয়েছিলেন যে পেছন দিকে আসলে তাকানোর সাহস করেন নাই কেউ। এক পর্যায়ে 1 জন করে 2 জন আর অন্যজন যারা ছিলেন তাদের আসলে সমস্যা নাই। এই যে 2 জন অজ্ঞান হয়ে পানিতে পড়ে আছে, এই 2 জনের মধ্যে যে একটা কমন বিষয় ছিল, এই 2 জনের নামই রাসেল। একজন তো ছুরি দ্বারা মারাত্মকভাবে আঘাত হয়েছেন, আর এই যে রাসেল, যিনি প্রচণ্ড রকমের ক্লান্তি এবং পরিশ্রমের কারণে অজ্ঞান হয়ে গেছেন। 2 রাসেল তো অজ্ঞান। এখন এই 2 রাসেলের যখন জ্ঞান ফেরে, তখন দেখা যায় যে এনারা 7 জন এক জায়গায় আছেন। একজনের শরীর থেকে স্যান্ডো গেঞ্জি খুলে এই গেঞ্জিটা দিয়ে রাসেলের ক্ষতের স্থান বাঁধা হয়েছে। শরীর থেকে ভালোই রক্তক্ষরণ হয়েছে। আর এভাবেই দৌড়ানোর কারণে রাসেলের অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে। ওনাদের সবার সাথে যে স্কুল ব্যাগ ছিল, স্কুল ব্যাগে পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। ঘুটঘুটে অন্ধকার রাত, তাই এই জঙ্গলে মোবাইল হাতে নিয়ে আসলে চলাচল করা খুবই মুশকিল হয়ে যাবে। কারণ যদি কারোর কোনো খারাপ লোকজন এখান থেকে এবং তাদেরকে দেখে ফেলে, তাহলে তো আর বড় বিপদ হয়ে যাবে। যদি কেউ তাদেরকে শনাক্ত করে ফেলে, বিশেষ করে এই দলটা যদি শনাক্ত করে ফেলে, এখন এই দলের আসলে কি উদ্দেশ্য ছিল, কেন তারা হঠাৎ করে এভাবে আক্রমণাত্মক হলো, এতটুকু তো ও সময় বোঝা যায় নাই। নিশ্চয়ই তারা এমন কোনো কাজ করছিল যেটা ওরা দেখে ফেলেছে, যেটা তাদের জন্য ক্ষতিকর কারণ হতে পারে। এজন্যই হয়তোবা তাদের উপর আক্রমণ করেছিল।
হতেও পারে এরকম, ওরা হয়তো বা তাদেরকে খুঁজে চলেছে, এমনটাও তো হতে পারে। তাই মোবাইল ফোন তো জ্বালানো যাবে না, এই চিন্তা করে তানভীরকে মনে যার কাছে মোবাইল ছিল তাকে বলা হলো তুমি মোবাইলটা ভাইব্রেশন মোডে রাখো এবং জ্যাকেটের চেইন খুলে বুকের ভেতর রাখো। তো ওনারা একটু জিরিয়ে নিয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে। সবাই বুঝতে পারেন কেউ পায়ে ব্যথা পেয়েছে, কারোর পা মচকে গেছে, কারোর হাতে পায়ে বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে গেছে, কারণ দৌড়ানোর সময় বিভিন্ন জায়গায় তো আঘাত লেগেছে। এই কারণেই সবাই কোনো না কোনোভাবে আহত হয়েছে। সবাই মোটামুটি পায়ে সমস্যা কমন ছিল। তানভীর একটু পর পর জ্যাকেটের চেইন খুলে মোবাইলের নেটওয়ার্ক চেক করছে যে মোবাইলের আসলে নেটওয়ার্ক আছে কি না। এদিকে রাত হয়েছে, শীতের তীব্রতা বেড়ে গেছে, শরীরে নানা স্থানে ব্যথা, আর শীতকালের ব্যথা লাগলেই তো সেটা আরও বেশি অনুভূতি হয়। ওনাদের হাঁটতেও খুব কষ্ট হচ্ছে, আর এটা আসলে যাবেই না কোন দিকে, চেনেন না তো কোনো দিকের। দিনের বেলা পথ হারিয়ে ফেলেছেন, এখন রাতের বেলা কিভাবে কোন দিকে হাঁটবেন, হাঁটতেও তো ওনাদের খুব কষ্ট হচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে অন্ধকার এভাবে আর না ঘরে এক জায়গায় কাটাতে হবে। পাহাড়ি জঙ্গল, সাপটাপ সহ তো আরও নানান ধরনের জন্তু জানোয়ার ভয় আছে। তো ওনারা এমন একটা স্থানে আসেন, সেখানে সামনে একটা বেশ উঁচু পাহাড় রয়েছে। ওনারা সারাদিন যত পাহাড় দেখেছেন এবং ঘুরেছেন, এটা মনে হলো যে ওনাদের দেখা সবচেয়ে উঁচু পাহাড়। আর বিশেষত্ব হচ্ছে যে এই পাহাড়ের কোনো গাছপালা বা জঙ্গল নাকি ছিল না। এই পাহাড়ের বিশেষত্ব এইটাই। অন্য পাহাড়গুলোতে আছে গাছ জঙ্গল, কিন্তু এই পাহাড়ে কোনো গাছ এবং জঙ্গল নাই। পাহাড়ের উপর উঠলে দূরে কোনো বসত বাড়ি হয়তো বা যদি থাকে তাহলে আলো দেখা যাবে, এই ভেবে ওনারা অনেক কষ্ট করে ওই পাহাড়টাতে উঠেছেন। কিন্তু চারদিকে অন্ধকার আর কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পান না ওনারা। পাহাড়ের উপরের অংশটা একদম সমতল ছিল, যেহেতু এখানে কোনো জঙ্গল বা গাছপালা নাই, সুতরাং এখানে রাত থাকাটা নিরাপদ হবে, এই চিন্তাই ওনারা করেছিলেন। চারপাশটা দেখার পর ওনারা একটু দূরে একটা গাছ দেখতে পান এবং সবাই গাছের কাছে গিয়েছেন। এমনিতেই মনে করেছেন কোনো গাছপালা নাই, তবে একটা গাছ ওনাদের দৃষ্টিগোচর হয়, যার কারণে এই দিকটাতে ওনারা যান। অন্ধকারে এটাতে আসলে কী গাছ এটা চিনতে পারেন নাই ওনারা কেউই। বেশ মোটা এবং ছাতার মতন ছড়িয়ে আছে, বিশাল একটা গাছ। গাছটা অনেকেই আম গাছের মতো হবে এমনটাই জানিয়েছেন। গাছের কাণ্ডগুলো আছে, ডালপালা আছে, এগুলো বেশ নিচুতে থাকায় ওনারা গাছের কাণ্ডের উপর বসে একজনের আর একজনের জায়গায় করে নিয়েছে। গাছের ডালে উঠে একজনের আর এক এক জায়গায় বসেছেন, এমন একটা পজিশন নিয়েছেন। তানভীর মোবাইলে দেখে রাত 11টা বাজে। গাছের একটা ডাল ছিল মোটামুটি এই একটা গাছের মতো বড়। গাছ যেরকম লম্বা হয়, বড় হয়, গাছ যেরকম মোটা হয়, ওই একটা ডালই ওরকম টাইপের। তবে এই ডালগুলো অনেক নিচু নিচু ছিল। গাছটা মোটা ছিল কিন্তু ডালগুলো নিচে ছিল। অনেক সময় দেখা যায় না যে ডালগুলো গাছের একদম বেসমেন্ট থেকে একদম গ্রাউন্ড লেভেল থেকেই অনেক উপরে থাকে, এখানে কিন্তু ওরকমটা ছিল না। গাছটা এমন ছিল তো বেশ আরাম করে বসেছেন। গাছের উপরে হেলান দেওয়া বা এমনকি শোয়ার মতো ওই ডালের উপর পর্যাপ্ত জায়গা ছিল। ওনারা মাথার নিচে যে স্কুল ব্যাগটা ছিল বালিশের মতো করে দিয়ে পরস্পর একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে করতে একসময় ঘুমিয়ে পড়েছেন। ক্লান্ত আর অসুস্থ শরীর থাকায় সবাই অল্পক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান। গভীর রাতে ওনাদের সাথে থাকা মনির নামে একজন ঘুম ভেঙে যায়। মাথা তুলে মনির খেয়াল করে যে সবাই ঘুমাচ্ছেন। তো মনি শুয়ে আছে, তার চোখে ঘুম আসবে ভাব। এমন সময় মনির জঙ্গলের দিকে আলোর মতো কিছু একটা দেখতে পান। মনির উঠে বসে পড়ে। তারা যেহেতু সবচেয়ে উঁচু পাহাড়ে উঠেছে,
আবার গাছের উপরেই, তাই সেখান থেকে নিচের সব কিছুই এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। মনের দূরে জঙ্গলের মধ্যে মনে হচ্ছে আলো দেখার একটা আভাস পাচ্ছে। আলো জাতীয় কিছু একটা মনে হয় দেখছে আর কি। ওই রেডিয়াম যুক্ত যে তসবিগুলো রয়েছে, অনেক সময় আমরা দেখি না তসবি জলে লাইটের কাছাকাছি থাকলে যদি হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, তখন আমরা তসবিগুলো জ্বালা দেখি যে একটু জ্বলে আছে, আর এর মধ্যে রেডিয়াম ধাতু আছে, এজন্যই জ্বলে মনে হচ্ছে। ওরকম টাইপের কিছু একটা না, অনেকগুলো এদিকে এগিয়ে আসছে। মনির কৌতূহলী হয়ে একে একে সবাইকে ডেকে তোলে এবং ওই আলোর দিকে তাকাতে বলে। তো ওনারা সবাই প্রথমে মনে করেছেন যে ওনাদের খোঁজার জন্য মনে হয় বাকি বন্ধুরা লোকজন নিয়ে বের হয়েছেন, তাই আগ্রহ নিয়ে আলোর দিকে তাকিয়ে আছেন। 4 থেকে 5 মিনিটের মধ্যেই ওনারা বুঝতে পারেন যে ওনারা যে আলোটা দেখেছেন বা যেটাকে আসলে আলো মনে করেছেন, এটা আসলে কোনো আলো না। ধবধবে পরিষ্কার করা সাদা কাপড় পরা অনেকগুলো মানুষ, অন্তত 100 থেকে 200 মানুষের মতো হবে। সকলের পোশাক থেকে এক ধরনের আলো নির্গত হচ্ছে, কিন্তু সেই যে আলো চারপাশে আলোকিত হচ্ছে না, ঠিক রেডিয়াম তাসবির মতো এগুলো আলোকিত, এটা বোঝা যায়, কিন্তু ওই আলো থেকে আশেপাশে এভাবে কিন্তু আলোকিত হয় না। তো এমনটাই মনে হচ্ছে। ওরা সবাই মনে হচ্ছে ওনাদের দিকে এগিয়ে আসছে। আরও বেশ কিছুটা এগিয়ে আসার পর ওনারা বুঝতে পারলেন যে এরা কেউই মানুষ না, কারণ এরা মানুষ হতেই পারে না। এদের উচ্চতা সাধারণ মানুষের প্রায় দ্বিগুণ হবে। জঙ্গলের মধ্যে নির্জনে ওনারা একা একা তো আসেন, তারপরে সবাই আহত কম বেশি। এর মধ্যেই রাসেলের অবস্থা তো আরও বেশি খারাপ। ওনারা অন্তত ভয় পেয়ে সকলের বাকশক্তি বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। সবার ওনাদের পালানোরও কোনো পথ নাই, এমনকি ওইখানে আল্লাহ ছাড়া ওনাদের সাহায্য করার মতো কেউই নাই। মনির হঠাৎ করে বলে উঠল, সবাই গাছের আরও উপরে উঠে যাও, এত নিচে থাকা যাবে না, এত নিচে থাকলে ওরা দেখে ফেলবে। আমরা আরও উপরে উঠে যাই। ওনারা গাছের আরও উপরে উঠে সবাই কাছাকাছি বসে আছেন। মনির আবার সবাইকে সতর্ক করে দিলেন, খবরদার, ফিসফিস করেও কোনো কথা বলা যাবে না, আর বেশি ভয় লাগলে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। এদিকে এই লোকগুলো প্রায় গাছের কাছাকাছি চলে এসেছে। এবার ওনারা সবাই একটা বিষয় খেয়াল করলেন, গাছের উপর থেকে যে লোকগুলোর মধ্যে 4 জন একটা খাটিয়া ধরে নিয়ে আসছে, আর বাকিরা সবাই পেছনের কাতারে করে হেঁটে আসছে, ঠিক সেনাবাহিনীর কুচকাওয়াজের মতো শৃঙ্খলাবদ্ধভাবে। খাটিয়া কাঠের তৈরি ছিল নাকি ধাতব, কোন জিনিসের তৈরি ছিল এটা অবশ্য রাসেল ভাই বলতে পারেন নাই। তবে উনি বলেছেন যে ওনার জীবনে এত সুন্দর নকশা এবং কারুকার্যের আসবাবপত্র উনি আগে কখনোই দেখে নাই। খাটিয়া নিয়ে ওই গাছের ঠিক নিচেই এই লোকগুলো এগিয়ে একটা জায়গায় গিয়ে থামলো। গাছ থেকে প্রায় 100 থেকে 150 মিটার দূরে হবে এমন জায়গায় থামলো। রাতের অন্ধকার থাকতে থাকতে, যতক্ষণ আসলে মনে অন্ধকার মানে অনেক সময় অন্ধকারে থাকলে হয় কি, অন্ধকারটা চোখ অনেক সময় সয়ে যায়, তখন মোটামুটি আশেপাশে দেখা যায় আর কি। তো ওই অবস্থা হয়েছে যে অন্ধকারে থাকতে থাকতে চোখটা অন্ধকারের অনেকটাই মানিয়ে নিয়েছে আর কি। সবার ওনারা মোটামুটি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। ওনারা কেউই কিন্তু এই লোকগুলোর মুখমণ্ডল দেখতে পায় নাই। সবার আকৃতি, উচ্চতা, এমনকি পোশাকের রং সব কিছুই একই রকমের ছিল। তবে এই যে কাতারবদ্ধভাবে তারা এগিয়ে আসছিলেন, এনাদের সবার সামনে কিছু একটা অবয়বের পোশাক বেশ রাজকীয় ছিল, যেগুলো অন্যদের থেকে আলাদা ছিল। একজনের না, কিছু এই 5-7 জনের হবে এরকম আর কি। তো খাটিয়াটা কাঁধ থেকে নামানো হলো। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই যে রাসেল ভাইয়েরা যারা গাছের উপর বসে আছেন, ওনারা সেখানে খনন করা একটি কবর দেখতে পেলেন। খাটিয়ার কাছেই সদ্য খনন করা একটি কবর, অথচ একটু আগেই সেখানে কোনো কবর ছিল না। ওনারা যখন ওই গাছের উপর উঠেছিলেন,
ওই সময় কিন্তু ওখানে কোনো গর্ত বা কবর দেখেন নাই, কারণ ওই দিকটা তো ওনারা হাঁটাহাঁটি করেছেন, একবারই তো গাছের উপরে ওঠেন নাই। কিন্তু কবর তো খোঁড়া ওনারা দেখেনই নাই। যাই হোক, থাকতেও পারে, হয়তোবা ওনারা খেয়াল করেন নাই। অন্ধকারের মধ্যে ওনারা কিন্তু গাছের উপর বসে প্রচণ্ড রকমের ভয় পাচ্ছিলেন। দুই হাত দিয়ে গাছের ডাল একদম জড়িয়ে ধরে রেখেছেন। ভয়ে যদি আবার পড়ে না যান ডাল থেকে, তখন তো আরেক বিপদ হবে। পড়ে তো ব্যথা পাবেনই, সে সাথে এই লোকগুলোর মুখোমুখি হতে হবে। তখন অবস্থাটা কেমন হবে? ওনারা সবাই এত ভয় পাচ্ছিলেন যে নিজেদের হার্টবিট নিজেরাই শুনতে পাচ্ছিলেন। কারোর মুখ থেকে একটা আওয়াজ যদি বের হয়, এমনকি কেউ যদি হাঁচি দেয় বা কাশি দেয়, তখনও বিপদ হবে। সবাই তো মনে মনে আল্লাহর নাম স্মরণ করছেন। অবশেষে নীরবতার অবসান হলো। সামনের কাতারের অবয়বগুলো খাটিয়ার কাছে এসে সবার উদ্দেশ্যে কথা বলছে। তারা তো আসলে কি বলেছে ওইটা ওইভাবে বোঝা যাচ্ছে না। কোন ভাষায় বলেছে এটাও বোঝা যাচ্ছে না। বাংলা ভাষায় হতে পারে বা অন্য কোনো ভাষায়ও হতে পারে। মানুষ মারা গেলে জানাজার আগে আত্মীয় স্বজন যেভাবে উপস্থিত হয়ে সকলের উদ্দেশ্যে কথা বলে, ঠিক ওইভাবে ওই অবয়বগুলো কথা বলছে। ওনারা ওনাদের কাছ থেকে কথাবার্তা শুনতে পাচ্ছেন, এতটুকু আর কি, তাছাড়া কিছু না। পেছনের কাতারে থাকা অবয়বগুলো কথা শুনছে। তখন রাজকীয় পোশাকের মতো যেই অবয়বগুলো আসলে পড়েছিল, এদের মধ্যে একজন নির্দিষ্ট একটা অবয়বকে দেখিয়ে সকলের উদ্দেশ্যে কিছু একটা বলল, অনেকটা পরিচয় করিয়ে দেওয়ার মতো। তারা ওই অবয়বকে একটি মুকুট পরিধান করিয়ে দেয় এবং ওই মুকুটধারী অবয়ব জানাজার ইমামতি করেন। ঠিক মানুষের জানাজার মতো ছিল তাদের জানাজা। জানাজা করে দাফনের কাজ শেষ করে মোনাজাত করা হলো। মোনাজাত শেষে সকলের পূর্ব মতো শৃঙ্খলা হয়ে চলেও গেল। তবে তারা যাওয়ার সময় মনে হলো একটু ভিন্ন পথে গিয়েছে। আমরা ঈদের নামাজ পড়ার সময় যেমন এক পথে যাই, ফেরার সময় আরেক পথে আসি, ঠিক ব্যাপারটা ওরকম ছিল। অভাবগুলো ওনাদের থেকে 100 থেকে 150 মিটার দূরে ছিল। তাদের শরীরের সুগন্ধি ওনাদের নাকে ভেসে এসেছে। এত মন মাতানো সুগন্ধি, যে একটা সুবাস ইতিপূর্বে ওনারা কেউই পান নাই। এমনকি এখনও সেই সুগন্ধির মতো সুগন্ধি ওনারা পান নাই। ওনারা তো নিঃশব্দেও গাছে বসে আছেন। অবয়বগুলো অনেক দূরে চলে গেলেও কিন্তু ওনারা গাছ থেকে আলো দেখতে পাচ্ছিলেন। ওনারা অসহায়ের মতো গাছেই বসে আছেন। কেউ কোনো কথা বলার সাহসও পাচ্ছিলেন না। সকাল হলে হয়তো বা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এই আশায় গাছে বসে আছেন। জঙ্গলে এক ধরনের ভয় ছিল। এবার জঙ্গলবিহীন পাহাড়ের উপর এসে এখন ভিন্ন ধরনের ভয় ওনারা পাচ্ছেন। এই সময় তানবীর ফিসফিস করে বলে, সবাই আস্তে আস্তে আমরা আগের জায়গায় এখন নামি। তো ওনারা আগের জায়গায় যে নামবেন, কুয়াশায় কিন্তু বিভিন্ন জায়গায় ভিজে গেছে। ও পাতার উপর কুয়াশা পড়েছে, পাতার থেকে ওই কুয়াশা পানি হয়ে ডালগুলোতে পড়েছে। এই ডালগুলো কিন্তু ভিজে পিচ্ছিল হয়ে গেছে। তাই ওনাদের কিন্তু খুব দেখে শুনে নিচের দিকে নামতে হবে, আর শুকনো ডালগুলো খুঁজে নেমে নিতে হবে। এখানে পানি কম পড়েছে, অর্থাৎ কুয়াশার পানি কম পড়েছে। এদিকে ব্যথা ঠান্ডায় শরীর তো একদম অবশ হয়ে গেছে। অনেক কষ্ট করে ওনারা মোটামুটি একটা জায়গায় নেমে এসেছেন। কিন্তু নেমে আসার পর একটা অদ্ভুত বিষয় খেয়াল করলেন, যে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে তো কোনো চিহ্নই থাকার কথা। অন্ধকারের মধ্যে সেখানে কোনো চিহ্নই দেখতে পাচ্ছেন না ওনারা। মনে হচ্ছে ওই জায়গাটা একদম সমান। ওই জায়গায় কিছুই, ঘাস যে আছে সেটাও বোঝা যাচ্ছে, মানে ওখানে কিছুই নাই। ওটা একদম স্বাভাবিক হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? একটা কবর থাকলে তো সেখানে চিহ্ন থাকবেই, কিন্তু এখানে কিছুই নাই। এটা তো স্বপ্ন না। একজন স্বপ্ন দেখতেই পারে, কিন্তু এখানে সবাই 7 জন কি স্বপ্ন দেখেছে তা তো না। ওনারা বুঝেই নিলেন যে এটা আসলে জিনদেরই কাজ, আর যার কবর হয়েছে সেও জিন জাতিরই একজন সদস্য। এর মধ্যেই ওনারা জঙ্গলে পাখির কিচিরমিচির হচ্ছে এমন শব্দ শুনতে পান।
এদিকে সকালের আলো ফুটতে ওনারা দেখতেছেন লোকালয় থেকে অনেক দূরে ছিলেন, তো তাই ফজরের আজান শুনতে পান নাই। যখন সকাল হচ্ছে তখন বুঝতে পেরেছেন যে আসলে সকাল হয়ে গেছে, তবুও ওনারা গাছ থেকে নামার সাহস পাচ্ছেন না। সূর্য ওঠার পর সাহস নিয়ে ওনারা গাছ থেকে নামেন। দ্রুত পাহাড় থেকে নেমে অনেকটা এগিয়ে গিয়ে তারপর থেমেছেন। হাঁটা তো দূরের কথা, ওনারা কেউই মাটিতে পায়ে ফেলতে পারছিলেন না ব্যথায়। একটু বিশ্রাম নেন, এরপর আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটেন। এভাবে ওনারা আগোচ্ছিলেন, কিন্তু এক জায়গায় বসে থাকাটা তো ওনাদের জন্য আসলে নিরাপদ নাই। এদিকে ওনাদের ব্যাগে থাকা পানির বোতলেও পানি শেষ হয়ে গেছে। এদিকে এই যে রাসেল যিনি আহত হয়েছেন তার অবস্থা তো খুবই শোচনীয়। দুপুরের দিকে কয়েকজন বিডিআর সদস্য, তৎকালীন বিডিআর আজকের বিজিবি বিডিআর সদস্য ওনাদেরকে খুঁজে পান এবং ওনাদের সাথে থাকা ওয়্যারলেস সেট দিয়ে ওনাদের ক্যাম্পে সংবাদ দেন। পরবর্তীতে বেশ কিছু স্ট্রেচার নিয়ে আসে, ওনাদের নিয়ে যাওয়া হয়। আর নিয়ে যাওয়ার সময় কিন্তু বেশ বিপত্তি সহ্য করতে হয়েছিল বিডিআর সদস্যদেরকে, কারণ ওই সময় নিয়ে যাওয়ার জন্য ওই রাস্তায় আসলে কোনো যানবাহন চালানোর মতো অবস্থা ছিল না। মাঝে একটা জায়গায় ঘোড়ার গাড়ি আনতে হয়েছিল, সেখানে মোটামুটি একটু চলাফেরা করা যায় আর কি। আর এই পর্যন্ত বিডিআর সদস্যরা ওনারা স্ট্রেচার ধরে নিজেরা অনেক কষ্ট করে ওনাদের নিয়ে এসেছেন, কারণ এই 7 জনের আসলেই হাঁটার মতো অবস্থা ছিল না। দীর্ঘ পথ বিডিআর সদস্যরা স্ট্রেচারে করে তাদেরকে নিয়ে এসেছেন এবং একটা পর্যায়ে ঘোড়ার গাড়িতে তুলতে হয়েছিল। এরপর গিয়ে ওনারা বিডিআর ক্যাম্পে পৌঁছান। বিডিআর ক্যাম্পে পৌঁছানোর পর বাকি বন্ধুদের ওনারা দেখতে পান। মূলত ওনারা বাকি বন্ধু সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজখবর না পেয়ে তারা কিন্তু বাড়িতে ফিরে যায় নাই। বিডিআর ক্যাম্পে গিয়ে তাদেরকে এই বিষয়ে বলে এবং তাদের কাছে সহযোগিতা কামনা করে। যখন যিনি ক্যাম্প ইনচার্জ ছিলেন তিনি বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখেন এবং ওই দলের যে 7 জন ছিল, মানে যে 7 জন আসলে ওই পিকনিক স্পটের আশেপাশে ছিল, তারা হারায় নাই। এই 7 জনকে ওই রাতে ক্যাম্পে থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর ওনারা বলেন যে যে টহল টিমগুলো আসেন দূরে দূরে তাদেরকে ওনারা বিষয়টা জানাবেন, আর সকাল হলে রেস্কিউ অপারেশন করতে হবে। এখন রাতের বেলা রেস্কিউ অপারেশন করাটা অন্তত ঝুঁকিপূর্ণ, তারপরেও তারা পেট্রোলে ডিউটিতে আসেন। তাদেরকে ওনারা বিষয়টা জানিয়ে দিচ্ছেন, তারা পেলেই ওয়াকিটকির মাধ্যমে জানাবেন যে তারা ওরকম ব্যবস্থা করেছিলেন। এদিকে ওনাদের ফিরতে দেরি দেখে মনে যারা এই পিকনিকে এসেছিলেন বাড়ি থেকে তারাও তো অতি ব্যস্ত হয়ে গেছে। কি হইল? একজনের কাছে তো ফোন ছিল, তানভীরের কাছে যে ফোন ছিল তার ফোনেতে নেটওয়ার্ক ছিল না। অন্যজনের কাছে যে ফোন ছিল তার কাছে তখন ফোন করেছে, কিন্তু ওনারা তো জানাইছেন যে ঘটনা কি হয়েছে। এদিকে পরিবারের সদস্যরাও তো চলে এসেছেন। সকালবেলা শেরপুরের ওই ক্যাম্পে যখন 14 জনই উপস্থিত হয়, এর মধ্যে 7 জনের অবস্থা তো খারাপ, তার মধ্যে রাসেলের অবস্থা তো গুরুতর। তখন শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্প থেকে পাঠানো হয়। ওনারা হসপিটাল থেকে একদিন পর রিলিজ পান। আত্মীয় স্বজনরাই মূলত জোর করে ওখান থেকে নিয়ে যেতে চাচ্ছেন, কারণ আসলে শেরপুরে থাকার মতো অবস্থা তো অনেকেরই ছিল না। নিজ এলাকায় নিয়ে গেলে হয়তো বা ট্রিটমেন্ট ভালো হবে। এজন্যই তো এরপর আত্মীয় স্বজনদের কাছে সবাইকে হস্তান্তর করে বিডিআর সদস্যরা এরপর ওনারা তো ময়মনসিংহ চলে আসেন। রাসেল বেশ কিছুদিন হসপিটালে ভর্তি ছিলেন, সেখানে তারা ট্রিটমেন্ট করা হয়েছে। আর অন্যদের আঘাত তেমন গুরুতর ছিল না। আসলে ম্যাক্সিমাম সদস্যরা যারা ছিলেন এই 7 জনের মধ্যে রাসেল তো 2 রাসেল, মানে যিনি আহত হয়েছেন ওই রাসেল ছাড়া সবাই মূলত ব্যথা এবং জ্বরে ভুগেছিলেন বেশ অনেক দিন। এছাড়া আল্লাহর রহমতে অন্য কোনো সমস্যা হয়নি। এরপর থেকে অনেক দিন পর্যন্ত ওনারা রাতে একা বেরই হন নাই, এমনকি বিছানায় রাতে একা ওনারা ঘুমাতেও যান নাই। এতটা ভয় পেয়েছেন, কারণ আসলে সবাই তো এসএসসি পরীক্ষা দিবেন, বয়স তো বেশি হয় নাই ওই সময়। সবাইকে স্থানীয় কবিরাজের কাছে নেওয়া হয়েছিল।
ওই কবিরাজ এমন একটা বিস্ময়কর তথ্য বলেছিলেন যেটা শুনে সবাই অবাক হয়েছিল। কেননা ওই কবিরাজ তার অনুগত জিনদের মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন ওই যে পাহাড়ে আসলে ওইরকম কোনো গাছপালা নাই, জঙ্গল নাই, ওই পাহাড়টা মূলত জিনদের একটা কবরস্থান। ওই সময়ে একটা জিনদের দাফন করা হয় সেখানে। আর এই 7 জন আবার ওই গাছের উপর তখন ছিল। জিনেরা ওই সময় টের পায় নাই যে এই 7 জন গাছের উপর ছিল। যদি টের পেত তাহলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেত। তবে এই সময়ে জিনেরা যদি টেরও পেত, কতটুকু ক্ষতি করতো এটা বলা মুশকিল। তবে কবিরাজ বলেছিলেন যে ক্ষতি করতে পারত, কারণ জানাজার সময় হঠাৎ করে কোনো মানুষ যদি সেখানে চলে আসে তারা অন্তত বিরক্ত হয়। যাই হোক, এই ঘটনার পরে তারা পিকনিকে যাবেন ওই এলাকায় থেকে, মানে ময়মনসিংহের ওই এলাকা থেকে যারা পিকনিকে যাবেন প্রত্যেকেরই তার গার্ডিয়ানরা